মুনিয়া ধর্ষণ এবং হত্যা মামলা, এটিরও একটি বিচার হবে এটাও আমরা আশা করছি। এবং আমরা যেটা জানতে পারলাম যে ৪ঠা আ মার্চ এটা নিয়ে একটা শুনানি হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। তো সবকিছু মিলিয়ে মাসুদ সালাউদ্দিন আপনার কাছে জানতে চাই যে আপনি কতটুকু আশাবাদী ন্যায় বিচারের ক্ষেত্রে যে জি, এখন অন্তত কতটুকু আশাবাদী আপনি? ধন্যবাদ সাকিব ভাই। অ্যাপিলেট কোর্টে ৪ তারিখে যে শুনানিটা, এই শুনানির বিষয়ে আমি একটু কথা বলবো যে আমরা মোটামুটিভাবে নিশ্চিত, জাস্টিস ইন অ্যাকর্ডিংস উইথ ল, দিস ইজ দ্য সেটেল প্রিন্সিপাল অফ দ্য ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। একদম পরিষ্কারভাবে এই যে তদন্ত করলেন, এই তদন্তের ভিতরে এই যে কিছু চাপ ছিল এবং কিছু প্রেশার ছিল বিভিন্ন স্টক হোল্ডারের মাধ্যমে, যে আপনার এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা বাধাগ্রস্ত হয়েছি। এই বাধাগ্রস্ত হওয়ার পরও সত্য কখনো চাপা থাকে না। সরোয়ার ভাই রেফারেন্স দিয়েছেন ক্লিয়ার। যদি এই মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি পিবিআই এর তদন্ত করেছেন, পরিষ্কারভাবে উনি কি পেয়েছেন তদন্তে? শ্রোতাল রিপোর্টের ভিতরে আমরা কি পাই? আমরা ব্লাড পাইছি। শ্রোতাল রিপোর্টে ইঞ্জুরি নেকড, রেগেচার মার্ক পাইছি রাউন্ডেড, এবং পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে তার মৃত্যুর কারণটা কিন্তু পরিষ্কারভাবে ইন্টারকোর্স, সাকসেসফুল ইন্টারকোর্স। এরপরে বলছেন সাথে সাথে ইনকনসিস্টেন্সি উইথ সাকসেসফুল ইন্টারকোর্স, এই তার মৃত্যুর ইয়াটার ভিতরে এই সেক্সের একটা পরিষ্কারভাবে টার্ম যুক্ত করেছেন। সেখানে শেষ কথা না, এই টার্মটা যে একটা ধর্ষণের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু আবার ইনভেস্টিগেশন অফিসার কি করলেন, এটাকে জীবনে কখনো শুনি নাই, একটা পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর তার ওপিনিয়ন পরিবর্তনের জন্য আরেকজন ডাক্তারের কাছে রেফার করলেন। আরেকজন ডাক্তার রেফার করে ওই জায়গাটা মানে জাস্ট সাপ্রেস করার চেষ্টা করলেন। এটাও আসলে কি, যে একটা লিগুনা ফিল আপ করার চেষ্টা করলেন। এরপরে ডিএনএ কোথায় যাবে? ডিএনএর ভিতরে পরিষ্কারভাবে যে জিনিসগুলো ছিল, ডিএনএর ভিতরে বীর্য পাওয়া গেছে। ইমিডিয়েটলি বিফোর দ্য অকারেন্স তার দেখা গেল বীর্য পাওয়া গেল, এবং পুরুষের বীর্য পাওয়া গেল। এখন বলেন, পুরুষের বীর্য পাওয়া গেল, বেডশিটে পাওয়া গেল, পেন্টিতে পাওয়া গেল, এরপরে আরেকটা চমৎকার সিজার লিস্টের সাক্ষীর ভিতরে, আর সিজার লিস্টের ভিতরে আমরা পাই কি, পেন্টিটা ছিঁড়া ছিল। ধর্ষণ কাকে বলে? যে ফোর্সফুল। তাহলে পেন্টি যদি ছেঁড়া বা ব্রা যদি ছিঁড়া যদি আলামত উদ্ধারই হয়ে থাকে, এবং বীর্যটা যদি পাওয়া যায় বিছানায়, এবং এইটা যদি পুরুষের হয়, তখন সরোয়ার ভাই সঠিক কথাই বলছেন যে সেকশন 18-এ পরিষ্কারভাবে আছে নারী শিশু নির্যাতনায় নেই। জাজ সাহেব যদি যে রিপোর্টটা দিয়েছেন, এই রিপোর্টের ব্যাপারে যদি বলতো যে এই ছিঁড়া জব্দ তালিকা ডিএনএ টেস্টের ভিত্তিতে বীর্য এবং হোয়াই নট অ্যারেস্টেড আনবিট ফর ম্যাচিং দ্য স্পাম, এই কথাটা যদি জবাবদিহিতা করতো, এবং সেখানে কিন্তু তার অ্যাকশন শুড বি টেকেন এগেন্স্ট দ্য ইনভেস্টিগেশন অফিসার, উনি কিন্তু এটা নিতে পারতেন। ওই আবারও বলি সরোয়ারের রেফারেন্সে, যে এতই প্রেশার ছিল, বিভিন্ন ইয়ারা এতই চাপ ছিল, যে কারণে এই মামলাটার সঠিক তদন্তটা করতে গিয়ে ওই যে আমরা বলি হ্যাজ রিকমেন্ডেড টু বি প্রসিকিউটেড, ঘটনাটা প্রমাণের জন্য তাদেরকে অভিযুক্ত করে যে ইয়াটা রিপোর্টটা এটা দেন নাই। কেন দেন নাই? সেখানে একটু কথা আছে পরিষ্কারভাবে, যে এডমিটেড, আবারও বলি, ওনার ইনভেস্টিগেশন রিপোর্টের ভিতরে কি বলছেন, হ্যাঁ আনবিট, সে একাই যাইতো আসতো, আর কেউ না। সিসি বোর্ডে যেটা পাওয়া গেছে এবং তাদের সাথে যে সম্পর্কটা, এটা এডমিটেড। তাদের সাথে যে এই যে ধর্ষণের বিষয়টা, এটাও এডমিটেড। এবং একটা কথা দেখছেন, পাশ্চাত্যে এই ধরনের অ্যাডাল্ট ছেলে মেয়েদের এই ধরনের সম্পর্ক, এই ধরনের ধরনের শারীরিক ইয়া হইতেই পারে, এটা সেখানে কি নেই, এটা কোনো অপরাধ না। আরে সেটা তো পাশ্চাত্যে অপরাধ না, আমাদের দেশে এটা অপরাধ কিনা এই কথাটা তো উল্লেখ করলেন না। এই কথাটাই আমার বিশ্বাস
যেহেতু মহামান্য হাইকোর্টে এই জিনিসটা পেন্ডিং আছে, শুনানির সময় এই জিনিসটা যদি দৃষ্টিগোচর হয়, আমি সরকারকে অনুরোধ করব এটা যদি জাস্ট রেফার করা হয় এই জায়গাটা, এটা একটা মিরাকল অবজারভেশন আসবে মহামান্য হাইকোর্টের থেকে। এই কারণে, কারণ পাশ্চাত্য দেশে যেটা আইন আপনার ছাড় দিছে, আমাদের দেশে তো এটা ধর্ষণ হিসেবে দণ্ডনীয় অপরাধ, এবং আমাদের দেশে দণ্ডনীয় অপরাধ আরো মিরাকল বিষয় হচ্ছে এরকম যে কি, এটা কিন্তু আপনি এফআরটি দেন নাই, মিস্টেক অফ ফ্যাক্টস, উনি কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন রিপোর্টটা সাবমিট করলেন। মিস্টেক অফ ফ্যাক্টস হিসে এরকম যে ঘটনাটা ঘটছে কিন্তু এটা ভুল বুঝাবুঝি, এটা আইনের আওতায় আসে না। আবারও বলি, আইনের আওতায় আসে না, এটা কোনো ঘটনা দণ্ডনীয় কোনো অপরাধ না। তাহলে all things, all chain of evidence link proved by the investigation officer, এবং উনি অবজারভেশন দিলেন কি, উনি অবজারভেশন দিলেন এইভাবে যে এটা মিস্টেক অফ ফ্যাক্টস। এই কথা বললে অবশ্যই অবশ্যই অবশ্যই, যেহেতু এটা অ্যাপিল পেন্ডিং বিফোর দ্য লর্ডশিপ এবং সেখানে শুনানি হবে, সেখানে শুনানি হলে এই পয়েন্টগুলো যখন উপস্থাপন হবে, এবং আমি বললে যে লর্ডশিপ বিকেম অ্যাস্টোনিশ যে এই ধরনের কথা লিখতে পারে একজন ইনভেস্টিগেশন অফিসার, যেখানে মামলাটা অলরেডি প্রুভ বাই দ্য এভিডেন্স। আরেকটা কথা আছে যে যেই সময় ঘটনাটা অ্যাট রিলেভেন্স টাইম, বলবো আবারও বলবো, অ্যাট রিলেভেন্স টাইমস, যেখানে পরিপাটিভাবে বিছানাটা সাজানো, আনবির সাহেব ঘরে ঢুকলেন, সিসি ফুটেজে পাওয়া গেল, সিসি ফুটেজে পাওয়া যাওয়ার পর এরপরে কি ঘটনা ঘটলো, হি হিমসেলফ অনলি উইটনেসেস কিরকম, যে উনি ভিতরে ঢুকার পর এই পেন্টি সিরা বা সিরা, এরপরেও কিন্তু আছে আরো কিছু, লালার ভিতরে পর্যন্ত বীর্য পাওয়া গেছেন, যেটা পুরুষের বীর্য পাওয়া গেছেন। এরপরে লেগাচারটা হচ্ছে রাউন্ডেড, রাউন্ডেড লেগাচারের ভিতরে এরপরে যেভাবে নাটক ঝুলানো, সেটা কি ফ্যানের উপরে ঝুলে রইছে, পা গুলা বাঁকা, মাঝখানে একটা টোল, এই বিছানাটা পরিপাটি করলো কে, মাঝখানে টোলটা সেখানে পাড়া দিয়া, একটা সাইকোলজি আছে হার্বে লিটল জনস, যিনি এসেছেন ফরেন্সিকের আমরা জনক বলি, ব্রিটিশ, যে মৃত্যু কিছুক্ষণ পূর্ব হইলো সে বাঁচার জন্য চেষ্টা করবে, এটা হচ্ছে ফিলোসফি সাইকোলজি, এবং তার 1200 রিকমেন্ডেশন আছে ফরেন্সিকের উপরে, উনি কিন্তু এই কথাটা বলে গেলেন। তাহলে আজকে যদি ওনার রেফারেন্সে যদি কথাটা বলি যে এই টুলটা থাকার পর উনি বাঁচার চেষ্টা করতেই পারেন, করবেনই, এটি স্বাভাবিক। আর আরেকটা কথা বলি যে সুইসাইডাল ইন নেচার, আপনার টকশোতে আগেও বলছি যে পৃথিবীতে এখনো এমন কোনো মেডিকেল জুরিসপ্রুডেন্সের কোনো থিওরি আবিষ্কার হয় নাই যে নিশ্চিত বলতে পারবে একজন ডক্টর দিস ইজ সুইসাইড। উনি লিখবেন কি, উনি লিখবেন সুইসাইডাল ইন নেচার, ইন নেচার দিয়েই সার্কামস্টেন্সকে প্রমাণ করতে হবে এটা সুইসাইড না হোমোসাইড। তা সার্কামস্টেন্সটা কি, সার্কামস্টেন্সটা ভেরি ক্লিয়ার, যে লেগেজারটা রাউন্ডেড, সেহেতু এখানে কোনো ফাঁসির ইয়ে না, মৃত্যুর পরে তাকে ঝুলানো হয়েছে, টোলটা আছে, সে বাঁচার চেষ্টা করতে পারতো, সেহেতু টোলটা যেহেতু খাটের পাশে না, খাটের মাঝখানে, সেহেতু, এবং বিছানাটা পরিপাটি, বিছানার পরিপাটি থাকার কথা না। টোটাল সার্কামস্টেন্স ক্লিয়ারলি প্রমাণ করে যে আফটার কিলিং তাকে হ্যাঙ্গিং করানো হয়েছে ম্যানার অফ অকারেন্স বা ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, কথা পরিষ্কার। এরপরে একটা কথা বলা আছে আমাদের আইনি অল ইন্ডিয়া রিপোর্টের ভিতরে পরিষ্কারভাবে বলা আছে এই ব্যাপারে, যে যে কথাটা বলছেন ইনভেস্টিগেশন অফিসার, কি বলছেন ইনভেস্টিগেশন অফিসার ইসে, যে কনসেন্ট, বা আমাদেরও অ্যাপিলেট ডিভিশনের আপনার 67 ডিএলআরে বা 68 ডিএলআরে অনেকগুলো ডিসিশন আসছে যে কনসেন্টের ব্যাপারে, যে তার যদি কনসেন্ট থাকে অ্যাডাল্ট হলে এটাকে এই র্যাপে আনা যাবে না। অল ইন্ডিয়া রিপোর্টে পরিষ্কারভাবে বলছে যে কনসেন্ট দুই রকম, একটা হচ্ছে ফোর্সফুল কনসেন্ট, একটা হচ্ছে মিউচুয়াল কনসেন্ট। তো মিউচুয়াল কনসেন্ট আর ফোর্সফুল কনসেন্ট, এখানে কিন্তু মামলাটা প্রশ্নবোধক হয়ে আছে। এখন মিউচুয়াল কনসেন্ট অর ফোর্সফুল কনসেন্ট, এই জায়গাটা প্রমাণের দায়িত্ব কিন্তু আসামির।
একদম পরিষ্কারভাবে বলা আছে যে আসামিকে প্রমাণ করতে হবে আইদার ইট ইজ এ ফোর্সফুল কনসেন্ট অর দ্য মিউচুয়াল কনসেন্ট। তাইলে যদি এই জায়গাটা প্রমাণ করার দায়িত্ব যদি ডিফেন্সের হয়, প্রমাণ করার দায়িত্ব যদি আসামির হয়, তাইলে এটা শুড বি কগনিজেন্স টেকেন কগনিজেন্স বাই দ্য লার্নেড ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালকে অবশ্যই ওই সময় নারাজি পিটিশনের ভিতরে অবশ্যই আমলে নেওয়া উচিত ছিল, এবং আমলে নেওয়ার পর এই যে এভিডেন্সগুলো আছে প্রত্যেকটা এভিডেন্স পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করে যে এই ইয়াটা ওনাকে কিন্তু সেকশন 27-এ ক্ষমতা দেওয়া আছে, কাকে? ট্রাইব্যুনালকে। যিনি যেই ট্রাইব্যুনাল নারাজিরা রিজেক্ট করলেন, উনি এই এভিডেন্সগুলো যদি পরিষ্কারভাবে দেখতেন, যদি সঠিকভাবে বিচার করতেন, এই এভিডেন্সগুলোর পরে এই কনসেন্টের বিষয়ে যদি থাকতেন, উনি কগনিজেন্স নিয়ে আসামিদের উপরে প্রসেস ইস্যু করিয়া তাকেই বলতেন যে তুমি প্রমাণ করো। কারণ নট অনলি দ্যাট, এটা হচ্ছে পুরো সর্বভারতীয় ভিত্তিতে ওয়েল সেটেল প্রিন্সিপাল। এখন ম্যান্ডেটরি প্রভিশন অফ ল অর দ্য ইন্ডিয়ান ইয়েতে পরিষ্কারভাবে বলছে যে ফোর্সফুল অর মিউচুয়াল, এটা প্রমাণের দায়িত্ব আসামি। আসামি যেহেতু আসামিকে এদিকে আসতে হবে মানে প্রসেস, এবং প্রসেস না শুধু এই প্রসেসের পরে আইসা ডিডাব্লিউ দিয়া তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে ইত্যাদি ইত্যাদি। এখন এই জায়গাটার ভিতরে টোটাল ইনভেস্টিগেশন রিপোর্টটা, এই রিপোর্টটার উপরে আমার বিশ্বাস যখন এই মামলাটা শুনানি হলে এই পয়েন্টগুলো যখন লর্ডশিপ এই পয়েন্টগুলোর উপরে যদি দৃষ্টিপাত করার পর নো আদার অল্টারনেটিভ, আইন, ল, সার্কামস্টেন্স, রিয়েলিটি, প্রবাবিলিটি, এবং যেই দুর্নীতি হয়েছে এই মামলার উপরে, যেভাবে আনবিরকে গ্রেপ্তার না করিয়া, তার ব্লাড মিচিং না করিয়া, তাকে বিদেশে মোটামুটি যাওয়ার অনুমতি দিয়া বিভিন্নভাবে ঘোরাঘুরি করার থেকে শুরু করিয়া উনি ফ্রি হ্যান্ড ছেড়ে দিলেন, একটা বার জিজ্ঞাসাবাদও করলেন না। মিচিং তো দূরের কথা, হ্যাঁ, আজকে যদি এই জিজ্ঞাসাবাদ না করতেন বা মিচিং করলে মামলা এইভাবে প্রমাণ হয়ে যেত। এরপরও বলি প্রমাণের দরকার নাই, শুধু পুরুষের বীর্য পাওয়া গেছে। আদার সার্কামস্টেন্স যেগুলো আছে, এই আদার সার্কামস্টেন্সে কিন্তু এই আনবিরের বিষয়টা পরিষ্কারভাবে প্রমাণিত হয়, কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই। দিজ আর দ্য ডকুমেন্টস অ্যাভেলেবেল, হ্যাঁ, কালেক্টেড বাই দ্য ইনভেস্টিগেশন অফিসার এবং নোটেড দেয়ার ইন দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট, এমন বলবো এনাফ এভিডেন্স। আর আরেকটা চমৎকার বিষয় আছে, একটা ডাইং ডিক্লারেশন আছে এখানে। মামলার যিনি বাদিনী, যিনি মামলাটা দায়ের করছেন, মামলাটা দায়েরের ভিতরে ছোট্ট করে চাইল্ড লাইনের একটা ডাইং ডিক্লারেশন আছে। ডাইং ডিক্লারেশনের তো মৃত্যুর পূর্বে, মৃত্যুর যিনি মারা যাবেন, উনি যদি তার মৃত্যুর কারণের বিষয়ে কোনো ইঙ্গিত প্রদান করে যান, দিস ইজ ডাইং ডিক্লারেশন, এবং রিপ্রডিউস দ্য সেম বিফোর দ্য কোর্ট। এই জিনিসটা ডাইং ডিক্লারেশন সেকশন 32 এভিডেন্স অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে। এতটুকু যথেষ্ট হবে একটা আসামির কনভিকশন সিকিউর করার জন্য। এরপরে প্রিমেডিটেশন আসেন। প্রত্যেকটা লোক, আমরা 8 জন এই যে আনবিরের বাবা মা, তারপরে আপনার যারা আছেন, হ্যাঁ, সাবরিনা, প্রত্যেকটা লোক প্রিমেডিটেট করছেন। এটা সলা পরামর্শ কইরা সেই কথাগুলো কিন্তু আসছে, ইনভেস্টিগেশন রিপোর্টে আসছে। ইনভেস্টিগেশন রিপোর্টের ভিতরে পরিষ্কারভাবে আসছে যে আনবিরের মা আফরুজা, সাবরিনা, মডেল পিয়াসা, এই যে মিম, তারা কে কিভাবে, এবং দেখেন একটা জিনিস, একটা সার্কামস্টেন্স অত্যন্ত সেন্সিটিভ সার্কামস্টেন্সেস, যেটা এজারের ভিতরে লেখা আছে। কি লেখা আছে? সে টেলিফোন করে বাঁচার জন্য চেষ্টা করছে যে আপু আমাকে আনবির ক্ষতি করব, আমাকে কোনো রকমে রক্ষা করো। এরপরে এই যে বাড়িতে ভাড়া থাকতো, বাড়ির মালিক, তার কাছে গাড়ি চাইছে জীবন বাঁচানোর জন্য। সুইসাইড করবো কে? আত্মহনন করে কে? আত্মহনন যেই লোক বাঁচার জন্য চেষ্টা করে, গাড়ি চায়, যশোরে পালায় যেতে চায়, এগুলো যদি এজারে লেখা থাকে, সেই লোক আত্মহননের রাস্তা নিবে। একটা ফিলোসফি সাইকোলজিতে একদম পরিষ্কার, আইন তো ফিলোসফির বাইরে না, আইন ফিলোসফির বাইরে না। তাহলে আমি যদি পালাইয়া যাবো জীবন রক্ষা করার জন্য, এই চেষ্টাটা করলাম সারা রাত, এই চেষ্টাটা করলাম আমি ফোন দিয়া, এরপরে আপনি বলবেন যে এই মহিলা কখনো আত্মহত্যার পথ বেছে নিবে? ক্যান নট বি বিলিভ।
এবং তো নট সেক্ষেত্রে অনলি এই যে বাড়িয়ালি যে ছিল, এই রাখি বা রিপন এদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল। কিন্তু এদেরকেও কিন্তু সেভাবে আমি দেখলাম না যে আটক করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই কিছুই সরোয়ার হয়নি। ভাইরে রেফার করব। সরোয়ার ভাই যেই কথাগুলো বলে গেল এতক্ষণ, আমি রিপিট করার কোনো প্রয়োজন নেই। এই মামলাটা আমরা যে কত কষ্ট করে এতটুকু পর্যন্ত আনছি, কত যুদ্ধ, কত শক্তির বিরুদ্ধে, কত ধরনের যে আমরা হ্যারাস হয়েছি এই মামলার ব্যাপারে, এবং বিভিন্নভাবে আলামত ইয়া করে। আপনার টকশুতে আপনি নিজে সাক্ষী। আপনার টকশুতে না হলে কমপক্ষে এই প্রত্যেকটা পয়েন্টগুলা যখন ইনভেস্টিগেশন চলাকালীন সময় কিন্তু আমরা এখান থেকে রেফার করছি, কিন্তু একটা লোক টু শব্দ করেন নাই। বরঞ্চ সেকশন 18 কিন্তু বলা আছে শাস্তি দেওয়া যাবে ইনভেস্টিগেশন অফিসারকে। আমি বলবো সাপ্রেস করছেন। আনবিরকে গ্রেপ্তার না করে মিটিং না করাটা আলামত কি করুন লুকানো, আলামতকে সাপ্রেস করা। এই জন্য ওই ইনভেস্টিগেশন অফিসার সেকশন 18 তাকে কিন্তু কনভিক্টেড অর প্রসিকিউটেড করার সুযোগ ছিল ট্রাইব্যুনালের, যেটা পরবর্তী সময় ট্রাইব্যুনাল করে নাই, তাও চাপ সৃষ্টির কারণে করে নাই, এবং বঞ্চিত করা হয়েছে বিভিন্নভাবে ওই যে ফোর্সে। তো আমাদের বিশ্বাস এই যে জিনিসগুলো চলে আসে অলরেডি, দ্য এভিডেন্স, আবারও বলি অন রেকর্ড, এটা মহামান্য হাইকোর্টে গেছেন, মহামান্য হাইকোর্টে এই জিনিসগুলো দেখবেন, অবশ্যই একটা ডাইরেকশন দিবেন এটা আমলে নেওয়ার জন্য এবং মামলা প্রসিড করার জন্য। এইগুলা এতগুলো এভিডেন্স থাকার পর, কোনো মতে এই মামলাটা একদম ওয়েল ফাউন্ডেড এবং আপনার প্রুফড বাই দ্য এভিডেন্স কালেক্টেড বাই দ্য প্রসিকিউশনস। এই কারণে অসংখ্য আমার বিশ্বাস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসুদ সালাউদ্দিন।